মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, হনে হয়নে ভালোবাসার দাম নদিলা। I have a dream. নরসিংদীতে বাজির মোড় নামে একটা জায়গা আছে যেখানে শুধু বাজি বিক্রি করে। এরপর তুই নরসিংদী গেলে আমার জন্য বাজি কিনে নিয়ে আসবি। এখন আর নাই বলতে হবে, কিন্তু শোন কি হয়েছে, পটি আর এটা সহ ব্রাস্ট হইতো, মানে গোবর আর ওটা সব ওটা ব্রাস্ট হইতো, এটা আমাদের আনন্দ। টি শার্টে তো লাগছেই, ও দাঁতের মধ্যে একটা লেয়ার পড়ে গেছে। মানে আউট অফ দ্য বক্স যেটা করি, জংলি আদা, জংলি ফুল, জংলি ফল, এগুলো আমি খুব ভালো চিনি, টুকায় নিয়ে আসতে পারি। কারি পাতা, শুকর টুকর থাকে, আমরা তো পাড়াতে থাকি। তোমার কাছে ওই ঝর্ণার পানি মানে হচ্ছে গিয়ে তোমার পুরা পৃথিবী এখানে। এই হচ্ছে গিয়ে আমরা ঈদের মধ্যে করি। প্রেমের গাছে একটি ফল রস করে টলম, ফল কত ভ্রমর হয় পাগল। আমি সবসময় বাচ্চু ভাইরে বলতাম যে বস তুমি তো আরেকটা আয়ুব বাচ্চু বানাইতে পারলা না। এটা বাচ্চু ভাইয়ের সামনে আমি বলছি, তোমার যে শিক্ষা, একটা জেমস মারা গেলে আরেকটা জেমস আসবে, জীবন আসবে না। আমি মনে প্রাণে ভালোবাসি হচ্ছে হাসান ভাই আর্ক। 14-14-28 গোষ্ঠীর মধ্যে কেউ মিউজিক করে না। আমার লাইফে ফার্স্ট কনসার্ট আমার অনেক টাকা, 80,000 টাকা দিয়ে শুরু করছি। আমার জন্মদিনে কিন্তু আমি সবসময় ভয়ঙ্কর দুষ্টামি করি। একটা বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ 3-4 ঘন্টা ঘোরার পরে দেখি যে অল গুড। আমার কোনো কাছের মানুষের যেই জায়গা পতিত পড়ে আছে ওই জায়গার উপরে ঘর করে পিছনে থাকার জায়গা করে দিই, সামনে একটা মুদির দোকান করে দিই। অনেক 25-26 জন। আমার সবচেয়ে মেমোরেবল প্রোগ্রাম হচ্ছে গিয়ে 1300 এতিম বাচ্চাকে নিয়ে একটা প্রোগ্রাম করা। 1300 কোন বাচ্চা? সব বস্তির বাচ্চা যেগুলো নাকি চোর ছাচ্চর হইতো, ওইগুলারে মানুষ বানায় ফেলাইছে। বগুড়াতে গিয়ে দোরানি খাইছি এবং মেয়েদের সর্বোচ্চ পারিশ্রমিক পাইছিস কত টাকা? 8.5 লাখ টাকা। ওই তেরি দোস্ত। তো সবচেয়ে দামি পারফিউম কত টাকা? ওটা কত 3.5-4 লাখ টাকা হবে। আমি লঙ্গি পরে কত কনসার্ট করছি, আমি লঙ্গি পরে দুনিয়া ঘুরে ফেলাইছি। আমার মোটামুটি 750 পেয়ার্স জুতা, 2.5 লাখ টাকার জুতা। ওইটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি কুমিরের চামড়ার। মৌসুমি আছি একাই আমি, মৌসুমি বল কারে খোঁজো তুমি, মৌসুমি কারে ভালোবাসো তুমি। এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান এপিস্টার অনুষ্ঠানে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন, সঙ্গীত জগতে তার বেশ কিছু পরিচয় রয়েছে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা মানে বেশি ইন্টারেস্টিং লাগে তার পরিচয়গুলোর মধ্যে, সে নিজে তো প্রচণ্ড পপুলার এবং প্রচণ্ড মানে খুবই ভালো সঙ্গীত শিল্পী এবং খুবই ভালো মিউজিক ডিরেক্টর। কিন্তু সে শুধু যে নিজেই ভালো গায় তা কিন্তু না, সে দেশের আনাচে কানাচে যত শিল্পী আছে, ট্যালেন্টেড শিল্পী আছে, ট্যালেন্ট আছে, সুপ্ত ট্যালেন্ট, তাদেরকে খুঁজে বের করে। এবং সে যে শুধু নিজের গানই প্রমোট করে, নিজের গান গায় তা না, সে বাংলাদেশের যত মানে না শোনা গান আছে সেই গানগুলো খুঁজে বের করে সেই গানগুলো আমাদেরকে শোনানোর চেষ্টা করে। সে আমার খুবই কাছের একটা মানুষ। প্রিয় দর্শক, আপনারা বোধহয় একটু বুঝতে পারছেন আমি কার কথা বলছি। ইমরান হোসেন। তুই বাজাতে থাকলে তুই বাজাতেই থাকবি, আমাদের অনুষ্ঠানে অত সময় নাই। সেটা এটা শেষ করে যখন আমরা আসলে বাসায় যাব, তারপর শুনতে শুনতে যাব, তখন যাব। চল এবার ফরমাল অনুষ্ঠানে আমরা যাই। এটা একটা ঈদের অনুষ্ঠান, তোকে আমার বলতে হবে ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত। ঈদ মোবারক দোস্ত। কেমন আছিস? আমি খুব ভালো আছি। ওই ঈদ মোবারক, রাইট? একদম রকিং আছি, সব সময় ভালো আছি, প্রকৃতির মধ্যে থাকি, সবুজের মধ্যে থাকি, খুব মানুষ থেকে একটু একটু দূরে থাকি, বিকজ অফ অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আর বলে আগে নিজেকে জানো তারপর গুরুরে মানো। অনেকে এটার সাথে দ্বিমত পোষণ করে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আপনি ফানা হলে ওই ভেদ জানা যাবে। তো নিজেরটা যখন আমি মানে বুঝতে শিখবো, একটা সার্টেন এইজ লাগবে, ওই এইজের মধ্যে যে নিজেকে বিশ্লেষণ করে নিজেরে
ওই বিশ্লেষণ থেকে যেই জিনিসটা ফুটবে ওই আমিত্বকে মানে হ্যাঁ ওই গ্রেড করতে পারি amazing version of yourself, 100% my right god, be very you না 100% Very be good. you right তো তো এখন তো ঈদের সময় যাচ্ছে, ঈদের আনন্দ যাচ্ছে, তোর ঈদ কেমন কাটলো এটা একটু জানতে চাই। আর কারণ আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে সাজিয়েছি। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে Segment? ঈদ আনন্দ। আচ্ছা। সো তোর মানে জীবনের যত মানে আনন্দময় ঈদগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানতে চাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। চল এবার বল এবারের ঈদ কেমন কাটছে? এইবারের ঈদ তো খুব ভালো কাটছে, খুবই আনন্দের মধ্যে কাটছে। বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে, ছোট ভাইয়ের ওয়াইফ, বাচ্চা, ব্যাটারি সবগুলারই নিয়ে। কিন্তু আমার একটা ছোট্টবেলার ঈদের কথা আছে, ওইটা আমি স্পেশালি তোরে একবার বলছিলাম আমি অনেক আগে, তোর মনে নাই হয়তো বা, আমি একটু দর্শকদেরকে বলি। যখন আমরা ক্লাস 7-8-এ পড়ি তখন তো পুরাই মানে বাচ্চা স্বভাবের, খুবই আনন্দ করতাম। তো আমরা ওয়ালের কর্নারে আমাদের নরসিংদী, আমার জন্মস্থান, নরসিংদীতে বাজির মোড় নামে একটা জায়গা আছে যেখানে শুধু বাজি বিক্রি করে। ঢাকা থেকে মানুষ যে বাজি কিনে নিয়ে আসতো। দোস্তের পর তুই নরসিংদী গেলে আমার জন্য বাজি কিনে নিয়ে আসবি। এখন আর নাই বলতে হবে। কিন্তু শোন কি হয়েছে, মজার ঘটনা যে এখানে ঘটছে তা হচ্ছে গিয়ে ওই বাজি আমরা কিনে নিয়ে এসে, পটি আছে না শক্ত পটি, গরুর, ছাগলের, বিভিন্ন ছাগলের তো না, গরুর পটিগুলা, ওই পটিতে সাজাইতাম, সাজাই ওটার মধ্যে আইচা দিতাম। আইচা বুঝিস, নারিকেল চিনিস, নারিকেল, হ্যাঁ নারিকেলের যে মালা, হ্যাঁ এটার মাঝখানে একটা ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে সলতা বের করে দিতাম। এটা ব্রাশ করতাম, পটি আর এটা সহ ব্রাশ হইতো, মানে গোবর আর ওটা সব ওটা ব্রাশ হইতো। এটা আমাদের আনন্দ। মাই হ্যাঁ, আর গড। এখানে আমার একটা বন্ধু আছে নাম সজীব, ও পাশে দিয়ে, আমরা তো সবাই দৌড় দিছি, ওর দৌড় দেয় নাই, ও হাসতেছে সুন্দর মতো না, পেইন্ট হয়ে গেছে। টি শার্টে তো লাগছেই, ওর দাঁতের মধ্যে একটা লেয়ার পড়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমার লাইফের বেস্ট ঈদ কালেকশন। মানে ও মাই গড, ক্রেজি, মানে ইটস ক্রেজি। ছোটবেলার ঈদ মানে আসলে ক্রেজি, মানে আমরা কি করি না। আর ঈদের সময় তুই ঈদগাহ সাজাইছিস কখন? হ্যাঁ, আর কি বলে, মানে প্রতিবার ঈদের আগের দিন সবার কাছ থেকে টাকা তুলে, হ্যাঁ সবকিছু নিয়ে, লাল লাল কাপড়, ওই যে কাগজ কেটে, তারপরে ওই যে সুতলির সাথে দিয়ে পরে ঈদগাহ সাজানো। আর আমার না প্রত্যেকবার এটা হয়তো ছোটবেলায় ঈদের আগের দিন আমি হয় কাটবো, নাইলে হোঁচট খাবো, নাইলে আমার হাঁটুতে এক খাবলা মাংস উঠে যাবে, নাইলে মানে কোথাও একটু কনুইতে গুতা খাবো। তুই তো তোর ছোটবেলা আমি দেখতে পাই, মানে আমারও না একদম এরকমই ছিল, মানে প্রচন্ড দুষ্টু ছিলাম। আমার তো ছোটবেলা দেখতে পাই। ধর ঈদের সময় তো ধর যেই তুই গল্পটা বললি, বাজির মোড়ে যাবি, এটা সবাই মিলে, এটা তো একটা পরিকল্পনা। এখন কি ওরকম পরিকল্পনা হয় কিনা এই ধরনের, মানে আউট অফ দ্য বক্স? এখন আমরা কি করি জানিস, মানে আউট অফ দ্য বক্স যেটা করি তা হচ্ছে গিয়ে খুবই পজিটিভিটি এটা মেনটেন করি। আমরা 3-4 জন মানুষ মিলে, 5 জন না কিন্তু, 6 জন না, 3 থেকে 4 জন আমরা পাহাড়ে যাই। পাহাড়ে গিয়ে আমাদের ওইখানে প্রত্যেকজনের এক একটা টাস্ক থাকে। টাস্কগুলোর মধ্যে কেউ পাথর সংগ্রহ করে, কারণ পাথরে রান্না করি আমরা। কেউ একজন চলে যায় হচ্ছে গিয়ে যে চিনে, মানে আমার এটা যাইতে হয় বেশি, জঙ্গলে জঙ্গলি আদা, জঙ্গলি ফুল, জঙ্গলি ফল, এগুলো আমি খুব ভালো চিনি। শাকসবজিগুলো এগুলো আমি হচ্ছে গিয়ে টুকায় নিয়ে আসতে পারি, কারি পাতা ওইখানে। তারপর জুম থাকলে তো কোনো কথাই নেই, ছক্কা। যাই হোক, এটা হাঁটতে হয় অনেক বেশি। একজনের পানি সংগ্রহ করা, একজনের চুলা রেডি করা, আগুন জ্বালানো, এই 4 জনের এরকম 4টা টাস্ক থাকে। সবাই সবার টাইম মতো চলে আসে, আমরা ওইখানে রান্নাবান্না করি, 100% রান্নাবান্না আমি করি। আর আমাদের মজার ব্যাপার হচ্ছে যে 4 জন যাই, ওই 4 জন দে ক্যান ডু এনিথিং এভরিথিং। সকালবেলা ঘুম থেকে উঠি, 3টার সময় থেকে ঝাড়ু দেওয়া শুরু করে ঘর, তারপরে 4টার দিকে শুকর টুকর থাকে। আমরা তো পাড়াতে থাকি, পাড়ার মধ্যে হচ্ছে গিয়ে হরেক রকমের জিনিসপত্র নিয়ে থাকতে হয়। শোন, আমি জাস্ট একটা ছোট্ট একটা স্টোরি বলতেছি। এটা সকালবেলা ভোরবেলা 6টার দিকে পটি করতে হয়, এটাও জঙ্গলে গিয়ে করতে হয়। শোন না, ইটস এ স্টোরি। এবং এখানে ঝর্ণার পানি, ওই ঝর্ণার পানি মানে তোমার কাছে ওই ঝর্ণার পানি মানে হচ্ছে গিয়ে তোমার পুরা পৃথিবী এখানে, কারণ এই পানি দিয়ে ওরা ঘর দুয়ার, গোসল, খাওয়া সবকিছু। একদম মিনারেল ওয়াটার, একটা পানির মানে একটা জাস্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ তারা। এই পানি যদি বন্ধ হয়ে যায় তাদের সারা জীবনের গল্প শেষ। মানে ওই পাড়াটা জাস্ট আবার অন্য কোনো পাড়ার মধ্যে চলে যাবে যেখানে পানি টানি নতুন পাড়া বানাবে। এই হচ্ছে গিয়ে আমরা ঈদের মধ্যে করি। আর ওদেরকে তো খাওয়াই। এই যে গতবার আমি একটা স্কুল করছি
আমরা বন্ধুরা মিলে। কোথায় স্কুল? এটা লামা থেকে অনেক ভিতরে ঢুকতে হয়, দেওয়ানপাড়া নাম। মানে এটা একটা পাহাড়ি পাড়ায় যে তোরা ঢাকা থেকে তোর বন্ধুরা মিলে পাহাড়ি পাড়ায় যে তোরা, এটা বেসিক্যালি আমার বন্ধু মাহবুব, এটার পিছনে ডক্টর মাহবুব, ও এটার মধ্যে বেশি এফোর্ট দিছে। তো আমরা গেলাম ওইখানে, একটা বাচ্চাকে দেখ, পাহাড়ে ঘুরতে গেছি, একটা বাচ্চা 6 মাস ধরে পিঠ পুড়ে গেছে, ওই যে দেখছিলি আমি পোস্ট দিছিলাম। এই বাচ্চাটাকে আমি 30-40 কিলোমিটার বাসে বাইধা নিয়ে এসে, মানে পাড়া থেকে জাস্ট মেইন রোডে আসতে 30-40 কিলোমিটার। তুই বিন দেয়ার, রাইট? সো ওইখান থেকে তারপরে অ্যাম্বুলেন্স করে চিটাগং মেডিকেলে আনা। আমি মেডিকেলে কিছু বুঝি না, জীবনও যাই না। আব্বা মানে কেমন আছে এখন? ওর স্কুলে, এই যে আমার যে স্কুল, এই স্কুলে ও পড়াশোনা করতেছে। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। তুই দেখ, একটার সাথে আরেকটা একদম এমন ভাবে পরিপূরক। হ্যাঁ, গেছি ঈদ করতে, গেছি জন্মদিন পালন করতে, কইরা ফেলাইছি মসজিদ, কইরা ফেলাইছি এখানে বাচ্চার পজিটিভিটি। হ্যাঁ, মানে ভেরি গুড ভেরি গুড। মানে এই গল্প আমার শেষ হবে না, তোর পডকাস্ট লাগবে 10টা। হ্যাঁ, আসলেই মানে এই যে তোর যে মানে এই যে পাহাড়ের প্রতি, তোর পাহাড়ি মানুষদের প্রতি তোর একটা আলাদা শ্রদ্ধা আমি সব সময় দেখছি। এবং আমি তোর যতগুলো ভেঞ্চার আছে, তুই একটা আগে পাহাড়ের গান শোনা, চল পাহাড়ে আগে যাই, তারপর পাহাড়ে বসে, কোনো পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ে যে বড় বড় যে গাছগুলো থাকে ওইটার নিচে বসে দুই বন্ধু গল্প করি। তুই আগে পাহাড়ে নিয়ে যা। চল, আমি তোরে পাহাড়ে নিয়ে যাই। হ্যাঁ, তোরে ঠিক আলীকদমে নিয়ে যাই আমি। ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে। ভুইল নাম তারে নিরিখ বাইন্ধু রে দুই নয়নে, নিরিখবা আইন ধরে দুই নয়নে। ভুইল নাম তারে। কি বলে শুন? প্রেমের গাছে একটি ফল রস করে টলমল, কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল রস করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু এনে শীর্ষকে দিলে অমর হয় সে সংসারে। ওই ফল গুরু এনে শীর্ষকে খাওয়াইলে অমর হয় সে সংসারে। ভুইল নাম
অসাধারণ। আর না না শোন, এটা শুনতে হবে। ওকে, বল। এখন মেইন যে তত্ত্ব, এই তত্ত্ব এখানে। আগে নিজে কে চিনো, পরে গুরু কে মানো, ওই প্রেম পাশ করে আনো। আগে নিজেরা চিনতে বলছে, তারপরে গুরুরে মানতে বলছে, তারপরে এই প্রেম পাশ করে নিয়ে আসতে বলছে। মানে তোর একটা টাস্ক দিলাম, তুই ওই টাস্কটা ফুলফিল করতে পারলে তাহলে তুই আমার পাবি। তো এটা তো একটা প্রেমের মধ্যে তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রেম কি চ্যালেঞ্জ দিয়ে হয়? এটা চ্যালেঞ্জ না, এটা হচ্ছে গিয়ে গুরু শিষ্যের এমনি ধারা, যেমন চাঁদের কোলে থাকে তারা। গুরু আর শিষ্যের মধ্যে একটা দফা রফা হইতে হয়, প্রমাণ করতে হয় তুই গুরু আমি শিষ্য। আচ্ছা, ওই ফল গুরু এনে শীর্ষকে খাওয়াইলে অমর হয় সে সংসারে, ভুইল না তারে। অসম অসম অসম। So this is তো এই যে তোর something else, right? হ্যাঁ, দিস ইজ সামথিং এলস। মানে এই টাইপের গানগুলো শোনার পরে কথা বলতে ইচ্ছা করে না, এটা তুই দেখ, পুরা ওই বনের যে নীরবতা, ওই নীরবতায় কিন্তু চলে আসছে হ্যাঁ, মানে পাহাড়ের ওই সাইলেন্স, সাউন্ড অফ সাইলেন্স, এটা চলে আসছে। হ্যাঁ, কিন্তু তোর উপর তাহলে আমি তোকে অভিযোগ জানাইতে চাই। হ্যাঁ, বল এখানে না। বেশ কিছু অভিযোগ হ্যাঁ। আছে তোর প্রতি আমার। তার আগে আমি তোরে বলতে চাই, এই যে তুই জন্মদিন পালন, তোর মসজিদেও আমি গিয়েছি সিলেটে, তুই সম্ভবত সিলেটে করছিস। হ্যাঁ, তেলিহাটি যাবো। এবং তোর ঝোঁকি ঘুরে ফিরে আমি দেখছি পাহাড়ের ভিতরে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে তুই কোন একটা পাড়া খুঁজে বের করিস এবং ওখানকার নন প্রিভিলেজ লোকজনগুলোকে কোনো না কোনো একটা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করিস। তুই তো একটা পপুলার শিল্পী, সঙ্গীত শিল্পী, তোর নেম আছে, ফেম আছে, বাট আমি তোকে থাকে না ওইটার পিছনে টাইম না দিয়ে আমি তোকে বেশিরভাগ টাইম দিতে দেখি ওইদিকে। আগে নিজে রেসে না, মানে এইটা ধর, আচ্ছা ঠিক আছে, মানে এটা কেন, এই উপলব্ধিটা কখন থেকে হলো তোর যে তুই তো আসলে শিল্পী, তুই পপুলার হয়ে গেছিস বহুত আগে, কিন্তু আমরা তোর ট্রেড জানি, কিন্তু তোকে লাস্ট 3-4 বছরের কথা যদি আমি তোকে বলি, আমি 3-4 বছর তোকে এর বেশি কিছু করতে দেখিনি। এর মধ্যে যে তুই নিজের কাজ করছিস না তা না, ওটাও তুই করছিস, কিন্তু অনেক কম। কিন্তু তোর বেশিরভাগ ঝোঁকি আমি দেখেছি যে তুই তোর ওই দিকেই। তো এইটার মানে এটা কোন চিন্তার জায়গা থেকে, কোন উপলব্ধির জায়গা থেকে তুই এটা শুরু করলি এবং এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছিস, সেটার পিছনের কারণটা কি? আমি সবসময় বাচ্চু ভাইরে বলতাম যে বস, তুমি তো আরেকটা আয়ুব বাচ্চু বানাইতে পারলা না। বাচ্চু ভাই তোর গুরু ছিলেন? আমার গুরু ছিলেন। আমার গুরু না, আমি মনে প্রাণে ভালোবাসি হচ্ছে হাসান ভাই আর্ক। হ্যাঁ, হাসান ভাইয়ের গান অনেক ফলো করি, অনেক ভালোবাসি। এটা বাচ্চু ভাইয়ের সামনে আমি বলছি, তুই আশেক হইতেছে হাসান ভাইয়ের আশেক? হাসান ভাইয়ের আশেক, কিন্তু হ্যাঁ মানে আমার ভালো লাগে হাসান ভাই, স্কিড রো বাংলাদেশের। হ্যাঁ, আমি যদি পার্সোনালি বলি, বাট বাচ্চু ভাই উনি তো মানে ছেলের মতো করে। বাচ্চু ভাই হচ্ছে গুরু টাইপ, জাস্ট মানে ভালোবাসার মানুষ। তো বসরে আমি একটা জিনিস বলতেছিলাম, তুমি তো আরেকটা আয়ুব বাচ্চু কেন করলা না? সো আমার রিয়েলাইজেশন কই থেকে আসছে, কেন রে, মানে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানরে বানাইতে পারে না, একজন আরেকজনের ভালো করতে পারে না, এটা নাই কেন? আমি হই, বিশ্বাস কর হইছি আমার কাছে। আমি ওখান থেকে, হ্যাঁ ওইখান থেকে একটা রিয়েলাইজেশন আসছে যে কেউ তো করে না, কেন করে না, মানে করা উচিত তো। তুমি একজন মনে করো লেটস সে জেমস, অথবা তুমি মনে করো এন্ড্রু কিশোর, অথবা তুমি মনে করো আগুন ভাই, তোমরা ছেলে মেয়েরাই বানাও, অথবা হচ্ছে কি তোমার যে শিক্ষা, একটা জেমস মারা গেলে আর একটা জেমস আসবে, জীবন আসবে না। কিন্তু ওনার ছোঁয়া বলতে পারতো যে কে বানাইছে, জেমস গুরু বানাইয়া গেছে, থাকতো। এই ব্যাপারটা, এই কালচারটা আমাদের এখানে নাই। সো আমি এই কালচারটা আমি আমার দিয়েই করতেছি। সো এগুলা যা করতেছি, এগুলো হচ্ছে কি সব মনের আনন্দের জন্য। একটা জায়গায় যাচ্ছি, একটা ভালো কাজ যদি করে এসে করতে পারি, তাহলে এটা তো আমারই লাভ। আমি আবার ওই পাড়াতে যেতে পারবো, ওইখানে আনন্দ করতে পারবো, ওদের সবার সাথে ওই কালচারে ডিপলি গেট ইন করতে পারবো। এবং তুই যে ধর গতানুগতিক যে গান বা সঙ্গীত চর্চার বাইরে গিয়ে তুই যে এই যে
ভাবের গান গাস, তুই যে মাটির গান গাস, তুই প্রকৃতির গান গাস, এবং শুধু তুই নিজে গাস তা না, তুই ওই ধ্যান জ্ঞানেই পড়ে থাকিস, এবং ওই ধ্যান জ্ঞানের আরেকটা মানুষ যে নন প্রিভিলেজ দেখলে তাদেরকে যে টেনে নিয়ে আসিস, এটা মানে, এবং তোর আমি বলতে পারবো তোর ওই যে মধুক ওই গানটা ওই পিচ্ছে ওইটার পর থেকে ইটস make his life upside down, মানে totally different, and people know him, মানে he's a popular guy too now. True. হ্যাঁ, সো এইটার মানে এটা কি, প্রেরণাটা কি তোর, বা এটার পিছনের কারণটা কি? এটার কোনো কিছুই কারণ নেই। এটার কারণ হচ্ছে গিয়ে মানে আমি বারে বারে তোরে একটা কথা বলছি যে কেউ নাই দেখার। হ্যাঁ, সো মনে কর আমি একটা খুব বড় একটা পজিশনে আছি, তো এখন আমি ওই মানুষ দেখবি তুই যারা আমারে খোঁজে, আমি তাদের আশেপাশেও যাই না, আমি যাদেরকে খুঁজি ঠিকই তাদের বাড়ি পর্যন্ত চলে যাই। সো এরকম যারা মন থেকে গায়, মন থেকে, আর একদম বাই বর্ন, ওদের শিক্ষাও নাই কিছু নাই, তার মানে ওদেরকে যদি আমি একটু এডুকেটেড করি, ওদেরকে যদি একটু এন্টারপ্রেনার বানিয়ে দিই, আমার ছোটোবেলার যে শখগুলো ছিল যে আমি পূরণ করতে পারি নাই, আমি এগুলার দিয়ে পূরণ করতে পারতেছি। কী হইতেছে, ওদের ফ্যামিলি চেঞ্জ হচ্ছে, পুরো লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, বাচ্চাটার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, বাচ্চারা একটা জায়গা থেকে এসে পড়াশোনা শিখতে পারতেছে। ওরে শুধু পড়াশোনার মধ্যে রাখি না, ব্যবসা করার জন্য রেডি করাই দিই, সব কিছু তো হচ্ছে, তাই না? তো এই পজিটিভনেসটা, এটা জাস্ট স্প্রেড করা, এটা জাস্ট হচ্ছে গিয়ে আমার যারা পরের জেনারেশনটা আছে ওরা জাস্ট দুইটাও যদি গ্রেপ করে তবু তো কইতে পারো যে আই মেড ইট রাইট। আর যা করছি মানে ফোকটা, এটা মন থেকে আসছে আমার। আমি যখন এটা আস্তে আস্তে কালচার বুঝতে পারছি, এটা ঘনত্ব বুঝতে পারছি, ওদের কথা বুঝতে পারছি, তখন এটা আমার কাছে মনে কর এমন একটা জিনিস হয়েছে যা হচ্ছে গিয়ে আমি রক গান করতাম, আমি হিপ হপ করতাম, আমার 4টা অ্যালবামও আছে। হ্যাঁ, আমার আগে ক্রিউ মেম্বার ছিল, তারপরে হচ্ছে গিয়ে আই হ্যাড ব্যান্ড, আমার পুরো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিল, তারপরে এটারে আবার হচ্ছে গিয়ে জনরা চেঞ্জ করছি, ফোকলোরের মধ্যে আনছি, তারপরে হচ্ছে গিয়ে আমি আর একটু ভাবে যাওয়ার জন্য নিজের মতো করে গাই, আমি কারো মতো করে গাই না। ভেরি নাইস, ভেরি নাইস। তুই পাহাড়ে যে ঈদ করছিস এই মানুষগুলোর সাথে অনেকবার করছি। কুরবানি ঈদ করছি। ওখানে যে ঈদ করতে, ওই ঈদের মজাটা কি বলতো? আমার কখনো করা হয় না, আমি জাস্ট ওই এক্সপেরিয়েন্সটা জানতে চাই। চাঁদরাইতে মনে করো আমরা খেলা টেলা পাগল অবস্থা, আমরা হচ্ছে সব পাড়ার মানুষজন, আমি হচ্ছে গিয়ে ঈদের চাঁদরাতে 8 থেকে 10 ডেক খিচুড়ি রান্না করি। হ্যাঁ, মুরগির মাংস দিয়ে অথবা গরুর মাংস দিয়ে, হোয়াট এভার। এটা মনে কর সব সময়, মানে জয়বার করছি, অতবারই করছি। ঈদের আগের দিন কিছু একটা হবে, মানে বিরিয়ানি হবে, নাইলে খিচুড়ি হবে, সবাই একসাথে হই। অনেক পাহাড়, তো পাহাড়টা এরকম ঘেরা, মাঝখানে মাঠ, এইখানে আমার মসজিদ, এখানে একটা পুকুর ছোট, তো এই মাঠটা বরাবর ওই দিক দিয়ে আবার বাঁশ ঝাড় আছে, আমরা ওই ঝাড়ের মধ্যে পুরোটা মোমবাতি লাগাই দিই, 250 থেকে 300 মোমবাতি। এই পাগলামিগুলো করিস তুই? ও মাই গড, তুই চোখ ঢাকছিস কেন? চোখ ঢাকি না দোস্ত, আল্লাহ কি মজা করিস তুই। আমার এই পাগলামিগুলো হচ্ছে গিয়ে কারোর সাথে মিলবে না, কারণ হচ্ছে গিয়ে সবাই চায় ঈদটা, আর দেখ আমরা সেমিস্টারের আনন্দও জানি, পাড়ার আনন্দও জানি, আমার কাছে সেমিস্টারের আনন্দ কোনো আনন্দই লাগে না। হ্যাঁ রে, এই মনে কর গাড়ি নিয়ে ছেলেবেলা আমরা মনে কর 10-15 গাড়ি নিয়ে বের থেকে আমার ভিতরে আমার অনেক চেঞ্জেস চলে আসছে। আমি পাহাড় আমারে শিখাইছে, মানে পৃথিবীতে মানে আমি তো অনেক দেশে গেছি, তুইও বহুত দেশে গেছিস, হ্যাঁ ট্রাভেল করছি, কিন্তু আমি পাহাড়ে যাওয়া স্টার্ট করার পর থেকে আমার না লাইফের ট্রাভেলের জার্নির মানে ঘুরে বেড়ানোর মজাটাই চেঞ্জ হয়ে গেছে আমার লাইফ থেকে। মনে কর তুই স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হাঁটতেছিস, কথার কথা, ওইখানে একটা ফিল ক্রাউডেড, কিন্তু দোস্ত ওই একটা ঘন পাহাড়ের ভিতরে যে রাস্তা আমি জীবনে কোনোদিন চিনি না, থানচিতে যা, ওইখানে 300 বছরের একটা গাছের পাশ দিয়ে যাওয়া, ওইটা কিসের স্ট্যাচু অফ লিবার্টি, ওরে একটু ধরা, ওই গাছটার সাথে জড়ায় ধরে বসে থাকা, ও মাই গড, ওইটা একটা ডিফারেন্ট। আমি গাছের সাথে কথা বলি লিটারালি, মানে আই নো, ইউ লিটারালি ডু, আই নো। হ্যাঁ, সো ওইটার ফিলিংস, ওটা দুটো এক্সপেরিয়েন্স। আমরা দুজনে পাহাড়ের গল্প শুরু করলে এটা আসলে থামবে না। চল আমরা অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে চলে যাই। তোর জন্য স্পেশাল সেগমেন্ট, যেহেতু তুই গান করিস, সো এই সেগমেন্টের নাম হচ্ছে গান আর গল্প। আমরা গল্পে গল্পে গান করব। ওকে, যেহেতু সেগমেন্টের নাম গান আর গল্প, তাহলে এর আগে কি করছি? এর আগে তো গল্পই করছি, গল্প করছি, গানও শুনছি, কিন্তু এটা ধর ফর্মাল গান। তো এখন তুই ফর্মালি একটা গান শোনা আমাকে। ফর্মালি একটা গান শোনাবো তোরে? এবার তোর শুনতে চাই সামথিং ইমরানস ক্রিয়েশন।
আমার ক্রিয়েশন। হ্যাঁ, তোর তোর সোলো শুনতে চাই, তোর তোর মৌলিক গান শুনতে চাই। আচ্ছা, আমার মৌলিক গান শোনাবো না, এর আগে একটা একটু সমুদ্রের গান শোনাই। শোনা, কক্সবাজারের শোনা। হারে হইম আর দিলোর হতা, হারে হইম আর দিলোর হতা, দিলোর মাইস আর দিবি ওই দাগা, ও দিলোর মাইস আর দিবি ওই দাগা। মা বাবা ভাই বোন ফেলাই করলাম তোরে আপন, তোকে না পাইলাম বানাই তোরে নিজ, ও তোকে না পাইলাম বানাই তোরে নিজ। মা বাপ ভাই বোন ফেলাই করলাম তোরে আপন, তোকে না পাইলাম বানাই তোরে নিজ, ও তোকে না পাইলাম বানাই তোরে নিজ। হারে হইম আর দিলোর হতা, হারে হইম আর দিলোর হতা, দিলোর মাইনসে আর দিবি ওই দাগা, ও দিলোর মাইনসে আরে দিগি ওই দাগা। বাহ, অসাধারণ অসাধারণ। তো গান শেখা শুরু করছিস কত বছর বয়স থেকে বলতো? আমি যখন হালকা হালকা বুঝি তখন থেকে, ক্লাস 1 থেকেই এই যে স্কুলে তোর গান গানের গাই। ইন্সপিরেশন কে? মানে তুই যে অত ছোটবেলা থেকে গানটা নিয়ে চর্চা করা শুরু করছিস, এটা ফর হোয়াট, হাউ? মানে তোর ফ্যামিলির ভিতরে কি? না, আমার 14-28 গোষ্ঠীর মধ্যে কেউ মিউজিক করে না। আমার এটা জন্মের পরে অটোমেটিক আসছে। ছোটবেলায় ক্লাস 1 থেকেই আমার যতটুকু মনে আছে। প্রথম স্টেজে গান গাইছিস তখন তুই কতটুকু? মানে ক্লাস 1-এ পড়ি, মানুষের সামনে গান ক্লাস 1-এ পড়ি। ক্লাস 1-এ হ্যাঁ, 2,500 বাচ্চা কাচ্চা ওখানে গান গাইছিস? হ্যাঁ, ওইখানে কি গান গান গাইছিস মনে আছে? হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে ওই যে পিচিতে যেটা করে ওটাই? হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট, একদম একা গাইতাম, কাউরে নিয়ে না। ও আচ্ছা, ওই যে একজন হারমোনিয়াম একটা বাচ্চা, বাজাইতো, হ্যাঁ, ওই হ্যাঁ। হারমোনিয়ামের সাথে আমি কেমনে ধরে ফেলাইতাম। আচ্ছা, স্কুলে আমাদের হ্যাঁ, টিচারই থাকতো হারমোনিয়ামের জন্য, তবলার জন্য। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো ওখান আমাদের থেকে boys শুরু school, করছিস? হ্যাঁ, বয়েজ স্কুল, ওইখান থেকে শুরু। তারপর গাইতাম, পুরস্কার পাইতাম, বাটি বুটি কত কিছু পাইতাম, গ্লাস। প্রথম গান গেয়ে পুরস্কার পাইছিস বা পারিশ্রমিক পাইছিস, সেটা কত বছর বয়স আর কত মানে আচ্ছা, টাকা ছিল? 2000 পারিশ্রমিক পাইছিস প্রথম গান গেয়ে? 2007 সালে পাইছিলাম। আমার লাইফে ফার্স্ট কনসার্ট আমার অনেক টাকা, 80,000 টাকা দিয়ে শুরু করছি। ওরে বাবা, আমার লাইফে ফার্স্ট কনসার্ট। আমি এখনো তো কনসার্ট মানে 1.5 লাখ 2 লাখ টাকা, এর নিচে না। না আপনারা যারা ওকে দিয়ে শো করাতে চান হ্যাঁ, তারা জানে, কিন্তু জানে। রেটটা জেনে গেলেন ভাই। না, আসলে মানে এই রেটটা দেওয়ার পিছনে কারণ আছে। অনেক টাকাগুলা হচ্ছে কি, আমি জানি বৃদ্ধ মানুষদের বিষয়ে আমি জানি এটা ইমরানের অনেকেই জানে, যতগুলো হ্যাঁ। আসলে এই ভালো কাজও করার চেষ্টা করেছে জীবনে, এগুলো সম্পূর্ণ নিজের অর্থায়নীয় করে। না, আমি প্রচন্ড চেষ্টা করি। আমার খুব কাছের মানুষগুলা, ওরা প্রচন্ড পরিমাণ সাপোর্টিভ, ট্রাস্ট মি। হ্যাঁ, আমার সিনিয়র্সগুলা, আমার জুনিয়রগুলা, আমার সেম এজ যারা আছে তারা। কিন্তু মেইন জিনিস হচ্ছে কি, আমি এটা টার্গেট করি, লক করি, করে ফেলি, শেষ। আচ্ছা, 17 সালে মধু কই হইতে ভাইরাল হয়েছিল, 16 সালে ভাইরাল হয়েছিল। তখনও তো তুই এরকমই, তোকে এভাবেই চিনতাম। তখন তো তুই সামওয়ান ভেরি ভাইরাল। No, ইউ আর নট মাই ফ্রেন্ড। রাইট। হ্যাঁ, তো তখন তোকে তো আমি ভাইরাল ইমরান হিসেবেই চিনতাম, যে মানুষ দিয়া গান গাওয়াস। তখন খালি মনে হতো যে আচ্ছা ঠিক আছে, না 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 দোস্ত, মানুষ দিয়ে বলে গান গাও। হ্যাঁ, মানে খুব জিনিসটা তো ইউনিক, একটা পিচ্চি গান গাইছেন। এবং তারপরে দেখলাম ওই পিচ্চির নিয়ে তুই রবির বিজ্ঞাপন করতেছিস। সো এটা তো ওর জীবন বদলাই দিল। আমরা যেটা বললাম যে এরকম আরো কতজন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তুই কাজ করছিস? 13টা বাচ্চা, 13টা বাচ্চাই ভালো আছে। মানে এই গান কি তাদের কারো ভবিষ্যৎ করে দিতে পারছে? অনেকজনের খামার,
খামার হয়ে গেছে, যারা খাইতে পারতো না তার খামার আছে, একজনের বাড়ি আছে, নৌকা কিনে দিছি, একজনের দোকান করে দিছি, মানে এরকম করে আমি অনেক কিছু করি। মানে ওরা ওই গান গেয়ে ওদের নিজেদের হ্যাঁ, জীবনে এরকম হ্যাঁ। এখন আর আমার জন্মদিনে কিন্তু আমি সবসময় হ্যাঁ। ভয়ঙ্কর দুষ্টামি করি, মানে ওদেরকে নিয়েই কাটাস, ওদেরকে নিয়ে দুষ্টামিটা করি। মানে- দুষ্টামিটা কি করি, একটা বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, মানে চলতে ফিরতে পারতেছে না, ওনার 3-4 ঘন্টা আমরা 2-3 জন মিলে কি করি যে উনি কি ভালো নাকি উনি মন্দ। যদি ভালো হয় 3-4 ঘন্টা ঘোরার পরে দেখি যে অল গুড, তখন ওনার সাথে কথা বলি। উনি যদি এটাতে অ্যাগ্রি করে, ওনারে আমার কোনো কাছের মানুষের যেই জায়গা পতিত পড়ে আছে ওই জায়গার উপরে ঘর করে পিছনে থাকার জায়গা করে দিই, সামনে একটা মুদির দোকান করে দিই, ওনার জীবন যাতে করে সেট হয়ে গেল। সেট হয়ে গেল। এগুলো এরকম দুষ্টামি করি। কতজনকে করছো? অনেক 25-26 জন। এটা আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে করে ফেলাই। আমি কেক কাটবো, বন্ধু বান্ধবের সামনে আইসা আসবে, ছবি তুলবে, ন্যাকামি হবে, আমি ওই ন্যাকামিটা পাহাড়ি করতে ভালোবাসি, অথবা এই ন্যাকামিটা আমি যাই যে সব জায়গায়। এই মানুষগুলোকে একসাথে করে কোনো তোর বড় পরিকল্পনা আছে কিনা? 100% I have a dream. মানে ওদেরকে নিয়ে একসাথে বড় কোনো ড্রিম। হ্যাঁ, এটা 3 দিনের একটা প্রোগ্রাম করব, এতটুকু বলে রাখি। 3 দিনের একটা প্রোগ্রাম আমি হোস্ট করব। হ্যাঁ, আমার যে স্বপ্নগুলো আছে ওই স্বপ্নগুলো পুরা স্টেডিয়ামে দোস্ত আমি হোস্ট করব। হ্যাঁ 100%। কেন তুই এটার লগে যাস দোস্ত, আমি হোস্ট করব দোস্ত, তুই এটার লগে যাস 100%। আচ্ছা, এখন তোরকে একটা খুবই ফর্মাল কোশ্চেন করি। ফর্মাল কোশ্চেন বা ধর টেকনিক্যাল কোশ্চেন করছে। আমরা তো বেসিক্যালি সব আসলে আমার দর্শকরা, এশিয়া পোস্টার বা এপি স্টারের দর্শকরা, দে আর গেটিং টু নো দ্য রিয়েল ইমরান। মানে আমরা তো এতদিন সঙ্গীত শিল্পী ইমরানকে আসলে দেখেছি, সো আমি চেষ্টা করি আমার মানে অতিথি যারা আসে তাদেরকে যেন আমাদের দর্শকরা চেনে, যে ব্যক্তিগতভাবে তারা কেমন। তো তুই তো ইন্ডাস্ট্রির অনেক চড়াই উতরে, কত বছর ধরে তুই কাজ করছিস সেখানে? আমি ইন্ডাস্ট্রিতে আছি হচ্ছে 2010 থেকে টিল নাও। মানে তোর আর আমার স্টার্টিংটা আসলে একসাথে 10 থেকে টিল নাও। তো এর মধ্যে তুই অনেক ধরনের ট্রানজিশন দেখেছিস। ধর একটা সময় ক্যাসেট বিক্রি হতো, ক্যাসেট থেকে চলে গেল সিডি থেকে ভিসিডি, এখন তো সবকিছু ইউটিউব আর ভার্চুয়াল দুনিয়া কেন্দ্রিক। এই বিষয় নিয়ে তোর ওপিনিয়ন জানতে চাই আমি। হাউ ইউ সি দিস চেঞ্জ? সবকিছু পরিবর্তনশীল। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমরা বড় যেমন হয়েছি এরকম সবকিছুই আপগ্রেডেড হবে, কিন্তু সোশ্যালিজমের মধ্যে পজিটিভিটি 100% আছে। মানে এই জন্য আমি হয়তো বা তোর সামনে, তুই আমার সামনে, এই সোশ্যালিজমের জন্য। কারণ আমি তো তোকে প্রথমবারের মতো তোর সাথে কানেক্টেড হইছি আমরা ফেসবুকে, তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম, রাইট? তোর ভালো কাজ দেখে আমি তোকে নিজের তোকে রিকোয়েস্ট করছি, আই বিকেম ইওর ফ্রেন্ড। এক্স্যাক্টলি। নো মানে আমি জাস্ট মানে আই অ্যাপ্রোচড ইউ, ট্রাস্ট মি, মানে আই ফিল সো প্রাউড। না মানে আই ফিল, মানে তোর মতো একটা মানুষ, তুই তো তোর মতো একটা মানুষ, আমি তো তোরে চিনি, একদম পার্সোনালি চিনি, তুই তো ভালো মনের অধিকারী। নো এই অনুষ্ঠানে আমি কত ভালো এটা কেউ আলোচনা করবে না। এই অনুষ্ঠানে আমার গেস্ট যা কত ভালো তাদেরকে নিয়ে আমরা আলাপ করব। শুধু বন্ধু, মানে ওর বন্ধু বললেও হবে না, ও আমার বন্ধুর চাইতেও বেশি, ও আমার অনেক ভালো বন্ধু। ওরে আমি যেভাবে চিনি এভাবে কেউ চিনবে না, কেউ না। ও প্রকৃতি, ও খুবই ন্যাচার। শোন, এখন ওইগুলা বাদ, ইমোশনাল আলাপ বাদ, তুই আমাকে এখন বল যে তোর ইউটিউবে তো অনেকগুলো তোর নিজের ক্রিয়েট করা গান আছে, তোর হিট গান কোনটা? সবচেয়ে বেশি ভিউওয়ালা গান কোনটা? সবচেয়ে বেশি ভিউওয়ালা গান তো মানে এটা পুরা বাংলাদেশে আমার মনে হয় না এর থেকে বেশি ভিউ 16, 17, 18-তে হয়েছে, মধু হই। হ্যাঁ, এটা যে পরিমাণ, হ্যাঁ না এখনো পর্যন্ত আমার মনে হয় হ্যাঁ এটা বিট করে নাই কেউ, এটা এরকম ভাবে বিট করতে পারবে না। তো এটা একটু শুনি আমরা। নো দ্য ওয়ে। এটা আমার এপি স্টার দর্শকদের জন্য এটা প্লিজ, এটা আমার জন্য গা। তাহলে গা। হ্যাঁ চল যতটুকু পারি আমি। আল্লাহ, চল। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, হনে হয়নে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা, আশায় আসিল তোমারে বন্ধু মেখান সুখেরি ঘর, আশায় আসিল তোমারে লই বন্ধু মেখান সুখের বদল আর দুঃখ দিলা, দুঃখ দিলা হন হারুনি ভালোবাসার দাম না দিলা, ও তুই
আপন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা। প্লিজ আমি যতটুকু গাইছি অতটুকু কাইটা দিয়ে নাহলে মিউট করে দিয়েন। এখন তুই আমাকে বল যে ভাইরাল যে ট্রেন্ড আমাদের এখন তৈরি হচ্ছে, এখন আসলে আমরা গান শুনি কম, দেখি বেশি, রাইট, তাই না? Right. এবার একটা গান একবার দেখার পর ওই গান কিন্তু আর দেখতে ভালো লাগে না। অথচ আগে আমরা গান যখন শুনতাম তখন একটা গান আমরা লুপে শুনতাম। শুধু লুপে না, মানে এটার মধ্যে যে একটা ঘনত্ব ছিল, যে একটা তৃপ্তি ছিল, এই তৃপ্তি তো এখনকার জেনারেশন দেখে পাওয়া যাচ্ছে না, দেখে পাওয়া যায় না কোনোভাবেই। কখনো। তো আমার কথা হচ্ছে তাইলে এই যে গান হিট হওয়ার পিছনে আসলে কি বিষয় একটা শিল্পীর বা একটা সঙ্গীত পরিচালকের আসলে মাথায় রাখা উচিত অ্যাজ এ সঙ্গীত পরিচালক তোর কাছে আমার এটা। আচ্ছা, মানে লাইক আমি যেই ওয়েতে চলি, এই ওয়েটা হচ্ছে গিয়ে সময়টুকু, হ্যাঁ, আমি যে ভিজুয়ালাইজেশন করতেছি, বললামই তো যুগ তো বদলাইছে, পরিবর্তন আসবেই, কিন্তু ওই ভিজুয়ালাইজেশনটাকে কাইটে জাস্ট মোবাইলটা আছে মানে মোবাইলটা নাই, সরায় ফেলাইলাম খাতা কলমে। আর এটা হচ্ছে কি জাস্ট ওই যে গান যে 3 মিনিটটা, এই 3 মিনিট যে সময়টা পাবে, ওই সময়টাকে পারফেক্ট ইউজ করা, নিজের চিন্তা করা, ওই চিন্তা করাটাই হচ্ছে গিয়ে আসল সৌন্দর্য একটা মিউজিশিয়ানের এবং একটা পরিচালকের। আমার কাছে যেটা মনে হয়, আমি যে ওয়েতে যাই, অনেকে অনেক মাধ্যমে যায়, বাট আমি হচ্ছে গিয়ে যেই ডেপথটা থাকে, যেই টাইমটা থাকে, যেই 3 মিনিট 4 মিনিটের টাইম থাকে গানের, ওই গানটা আমি জাস্ট আমার মতো করে দেখি। আসলে এটা এইভাবে হবে, এটা এই শ্যুটটা এইভাবে গেলে আমি এই ভিজুয়ালটা দেখতে পারতেছি। আমি হচ্ছে কি তুই আসলে তোর যেটা আমার যেটা আসে, হ্যাঁ, যেটা তুই প্রথমে ঢুকিস, তুই জার্নি। এবং আমার লাইফের ফার্স্ট গান আমি খুব তাড়াতাড়ি রিলিজ করতে যাচ্ছি। আমি এর আগে তো অনেক গান করছি, কিন্তু এটা আমার না, বিভিন্ন মানুষের লেখা গান, তোর গান, হ্যাঁ তোর গান। আমি তো শুনছি তোর গান, আমার দর্শকদের তো এই সৌভাগ্য কবে হবে আমি জানি না, হবে। কিন্তু পার্সোনালি তোর গান, যেই গানগুলো তুই বানাইছিস, তোর সলো বা মৌলিক গান বলতে আমরা যেটা বুঝি, ওইটা তো আমি শুনছি। আমি রিয়েলি অনেক বছর হয়ে গেছে দোস্ত, এই 7-8 বছর হয়ে গেছে। তোকে আমি যে বললাম তোর প্রতি আমার অভিযোগ আছে, তোর প্রতি আমার এটাই অভিযোগ। ধর তুই কিন্তু চাইলে গানটাতে আরেকটু সময় দিয়ে, ধর তুই যত বেশি গানের সময় দিবি, ইউ ক্যান আর্ন দ্যাট মাচ মানি এন্ড ইউ ক্যান হেল্প মোর পিপল। আই সুয়ার আপন গড, আমি এই 7-8 বছর, মানে আমার একটা গান আছে 11 বছরের, ওই 11 বছরের দর্শক কিন্তু আমি শুধু একা এবং আমার খুব কাছে। তুই তো আমি তো 8 বছর হইছে একটা গানের দর্শক। এখন এই গানগুলা, এই যে তুই যে ব্যাপারটা ফিল করতেছিস, আমি যে ব্যাপারটা শুনে ফিল করতেছি, এটার মধ্যে আরো কি জিনিস গেলে, কারণ এটা স্টোরি হবে না, এটা হিস্টোরি হবে। আই ওয়ান্ট টু মেক সামথিং ভেরি ডিফারেন্ট। মানে তুই সঙ্গীত পরিচালক, তোর সত্তা হচ্ছে ইউ ওয়ান্ট টু মেক সামথিং, মানে ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ স্টোরি, মানে থ্রু ইওর মিউজিক। মানে আমি, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 3টা লেয়ার। গানটা মনে আছে, সেই এক সাদা দিনের গান আমি যেটা রিলিজ করব, হ্যাঁ, এই গানটা আমি যেই পর্শনে সাজাচ্ছি, এই পর্শনে একটা মানুষের ছোট্টবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর সুন্দর গল্প আছে, হ্যাঁ, 3টা পার্টে সাজানো। তোর কণ্ঠশিল্পী নাকি সঙ্গীত পরিচালক, কোন তাহলে পরিচয়টা তুই তোর স্বাচ্ছন্দ্য লাগে বা আসলে আমি প্রাউড লাগে বা তুই এনজয় করিস কোনটা? আচ্ছা, মানে আমি আসলে মানে অ্যাজ অ্যান আর্টিস্ট ওইটা পছন্দ করি আমি সবচেয়ে বেশি, হ্যাঁ, মানে আমার যে কেউ আর্টিস্ট বলতে, কারণ আমি আঁকতে ভালোবাসি, হ্যাঁ ছবিও আঁকা, হ্যাঁ, আমি লিখতে ভালোবাসি, আমি ভিডিও করতে ভালোবাসি, আমি খুব নিজেকে দেখাই। আর যখন জিওগ্রাফিতে ছিলাম তখন তো করতে হয়েছেই, সাবমিশন দিতে হয়েছেই। আর ফটোগ্রাফি লাইফে তো অনেক কিছুই করছি, অনেক অর্জনই আছে, মানে এইটা কিন্তু এই যে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। সো মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি প্রাউড ফিল করি আমার নিজেরে বলতে। এটা অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আমি এইভাবেই তোকে প্রশ্ন করতে চাই, যেহেতু তুই খুবই গুরুভক্ত লোক, তোর মিউজিকে তোমার গুরুকে? আচ্ছা, মিউজিকে আমার গুরু হচ্ছে গিয়ে অনেকে তাকে চেনে, অনেকে তাকে ভালোবাসে। আমি যাকে ফলো করি, আমি যাকে মানে মনে প্রাণে ধারণ করি, সে হচ্ছে গিয়ে লাকি আলী। I don't know why, but I love him. মানে love the way he sang, like মানে oh my god, মানে গানের তোমার ওনার সাথে কি সিনক্রোনাইজ? না, ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই। বাইরে উনি যে স্টেজে পারফরমেন্স করছে, ওই স্টেজে আমিও পারফরমেন্স করছি। হ্যাঁ, মানে ওইটা কেমন লাগছিল তোমার ওই স্টেজ পারফরমেন্স নিয়ে? মানে ইন্ডিয়া সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এই স্টেজে পারফর্ম করছেন, এখন তুমি করতেছো। না, আই ফিল সো প্রাউড। এখানে আমি আবার বলছি সব, মানে একদম মাইক দিয়ে অ্যানাউন্স করছি যে আমি উনার ফ্যান, আর আমি এইখানে পারফরমেন্স করতেছি মধুসূদন মঞ্চে, ইন্ডিয়াতে।
সো মানে এটা খুব বড় একটা প্রোগ্রাম ছিল, ওইখানে আমি আই গট অ্যাওয়ার্ড, মানে অ্যাওয়ার্ডই ছিলাম আর কি, অ্যাওয়ার্ডেড। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওদের ইন্ডিয়ান একটা অর্গানাইজেশন, সরকারি অর্গানাইজেশন, স্মাইল, এটা ইন্টারন্যাশনালি মনে হয় আছে, হ্যাঁ। তো ইন্ডিয়ার যে ছিল ওইখান থেকে, সো ওইটা আবার হচ্ছে গিয়ে আমি যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কাজ করি স্ট্রিট, ওইখানে হচ্ছে গিয়ে স্ট্রিট বাচ্চারা থাকে, খায় এবং কালচার নিয়ে, শুধু কালচার, আর কোনো পড়াশোনা নাই, শুধু কালচার পড়াশোনা দিচ্ছে। আমার কাছে দারুণ লাগছে এই জিনিসগুলো। সো ইটস আ থিং। হ্যাঁ, নাইস নাইস। আমার পরের প্রশ্ন ছিল দেশের বাইরে কাদের গান ভালো লাগে, কাকে ফলো করিস? হ্যাঁ। তো আমি তো এখানেই আসলে জেনে গেলাম। হ্যাঁ, রাইট। তো এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। হ্যাঁ। আর তোর সবচেয়ে স্মরণীয় স্টেজ শো কোনটা তাহলে? এটাই মানে আমার সবচেয়ে মেমোরেবল প্রোগ্রাম হচ্ছে গিয়ে 1300 এতিম বাচ্চাকে নিয়ে একটা প্রোগ্রাম করা। এটা হচ্ছে গিয়ে কোরিয়ান যে অ্যাম্বাসিডার, হ্যাঁ, কালচারাল যে অ্যাম্বাসিডার, উনি হচ্ছে গিয়ে আমার মানে বন্ধু মানুষের মতো ছিলেন। সো উনি বেসিক্যালি আমাকে ইনভাইট করে থ্রু ওনাদের অফিসের ছেলে পেলে দিয়ে। আমি ফার্স্ট যখন যাই, গিয়ে দেখি ইটস আ ম্যাসিভ স্কুল, বাড্ডার ভিতরে। এত বড় স্কুল যে আছে কেউ জানেই না, মানে বাড়িধারার ভিতরে আর কি, বাড়িধারার লাস্টে। ধর কোনো একটা মানে গার্লস কলেজ, প্রচুর মেয়েরা, সেখানে তুই পারফর্ম করতে গেলি, ওইটার চেয়ে তোর আনন্দ কোথায় বেশি হয়? মানে ওইটা তো কোনো আনন্দ নেই, ওইটা তো দৌড়ানি খাইতে হয়। বিশ্বাস কর, বগুড়াতে গিয়ে দৌড়ানি খাইছি। আমাকে আইমান সাদিক, এই যে কতগুলা রিল পাবে ওরা, দৌড়ের বগুড়াতে গান গেতে গিয়ে দৌড়ানি খেলেন আমাদের সঙ্গীত এবং শিল্পী মেয়েদের, হ্যাঁ, প্রথম আলোর একটা স্কুল, এবং লিটারেলি বকুল ভাই দৌড়ানি খালি কেন, মানে মেয়েরা ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। শোন না কি হয়েছে, তারপরে লিটারেলি বকুল ভাই আর হচ্ছে গিয়ে আনিস ভাই আমারে আর আইমান সাদিক রে গেট বন্ধ করে বাসের ভিতরে আটকে। এটা কিন্তু এটাও একটা স্মরণীয় ঘটনা, এটাও একটা স্মরণীয়। ওইটা বেশি স্মরণীয় কারণ একটা কোরিয়ান মানুষ, উনি ওনার ফ্যামিলি সহ মানে 20 বছর ধরে এখানে, উনি বাংলা শিখছে, ওনার পুরা হোল ফ্যামিলির বাংলা শিখাইছে, এবং ওনাদের যেই জাপানিজ মানে কোরিয়ান কালচার, এই কালচারটা ওদেরকে শিখাইছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাইছে, যাতে দে ক্যান গো অ্যাব্রড অ্যান্ড হেল্প দেয়ার ফ্যামিলি। বিশ্বাস কর, ওনারে সেলুট দেওয়া উচিত, এবং মেড ইন বাংলাদেশ থেকে আমি ওনারে অ্যাওয়ার্ড দিছি যে মানে একটা বাইরের মানুষ একটা এতিম খানা, পুরা একটা স্কুল, বিশাল একটা স্কুল, ওদের থাকা খাওয়া সব কিছু উনি নিজে একা বহন করতেছে, থ্রু কোনো অর্গানাইজেশন না, একা। তাহলে আমরা দেশে এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় বড় মানুষ, আমরা আমাদের নিজেদের দেশে, এবং 1300 কোন বাচ্চা, সব বস্তির বাচ্চা যেগুলো নাকি চোর ছাচ্চর হইতো, ওইগুলারে মানুষ বানায় ফেলাইছে, এবং প্রত্যেকজনের হাতের কাজ না কোনো একটা অ্যাক্টিভিটিস আছেই, সবাই কেউ না কিছু বানাচ্ছে, এবং এইগুলো হচ্ছে কি উনি কোরিয়া নিয়ে সেল করতেছে, এদিক দিয়ে উনি ডলারে পেমেন্ট করতেছে বাচ্চাদেরকে, এবং সবগুলো ইংলিশ পারে। 1300 বাচ্চা স্মার্ট, এতটুক থেকে একদম বড় পর্যন্ত। সো এইরকম মানুষের সাথে মিশতে পারছি, এইরকম জিনিস দেখতে পারছি, এটাও থ্রু মিউজিক। আচ্ছা, তুই সর্বোচ্চ পারিশ্রমিক পাইছিস কত টাকা? 8.5 লাখ টাকা। এটা একটা বিশাল প্রোগ্রাম ছিল। আচ্ছা, একটা বিশাল প্রোগ্রাম ছিল। ও গড, সি আমার বন্ধু কত অনেস্ট দর্শক, এপিস্টারের দর্শক, এত ওপেন প্রোগ্রাম আর কখনো দেখছে বলে আমার মনে হয় না। এটা 8.5 লাখ টাকা পাইছিলাম। বাহ। আর সর্বোচ্চ কত মানুষের সামনে গান গেছিস? 1300 স্টুডেন্ট? না, সর্বোচ্চ কত? 2 লাখ মানুষ। 2 লাখ মানুষের সামনে, মানে এটা বিশাল প্রোগ্রাম ছিল। গাছ টাছ ভাঙা, কারণ জেমস ভাইও ছিল। জেমস ভাই মানে হচ্ছে গিয়ে গাছ ভাঙা পড়বে, মাস্ট পড়বে, মানুষ একটার উপর আরেকটা বাঁশ ভাঙা পড়বে। সো এটার মধ্যে আমারও ভাগ্য হয়েছে। জেমস ভাইয়ের সাথে আমি আমার লাইফের ফার্স্ট একটা ইন্টারেস্টিং পার্ট বলি। আমাদের যেই সাকিব আল হাসান, ওনার স্কুলের প্রোগ্রাম করতে গেছিলাম 150 বছরের পূর্তি 2012 সালে। আচ্ছা, আমার 2012 সালে তখন আমি স্টেজ শো করি, তখনই 80,000 টাকা নিয়েছিলাম, তখনও 80,000 টাকা নিয়েছিলাম। সো জেমস ভাই ও স্টেজে পারফরমেন্স করছে, আমি জেমস ভাইয়ের পরেই উঠছি। মানে এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল যে তখন প্রথমবার সামনাসামনি এরকম বিষয়টা না, আগে দেখছি। জেমস ভাইয়ের সাথে আমার 98 এর ছবি আছে। ও ওয়াও, তার মানে বহুদিন ধরে আসলে লেগেই আছে। জেমস ভাই যখন আমাদের নরসিংদীতে প্রোগ্রামে যেত, আমরা সব মানে মোটামুটি সব প্রোগ্রাম দেখতাম। মামা নিয়ে যাইতো, কেউ না কেউ আঙ্গুলে ধরে নিয়ে যেত। তুই শিল্পী না হলে তুই কি হতি?
শিল্পী না হইলে তুই বাই প্রফেশন তোকে তুমি শিল্পী বলতে পারি হ্যাঁ। বাই প্রফেশন 100%, আর্টিস্ট বলতে হ্যাঁ, পারি। artist, তো তুই 100%। যদি আর্টিস্ট না হতি তাহলে তুই কি হতি? আর্মি অফিসার হইতাম। আর্মি অফিসার বাবার স্বপ্ন। তুই জীবনে তোর লাথি দিবি কিন্তু মানে একদম না না একদম রকস্টার মানে আর্মি হইতে পারতাম। মানে হোয়াটএভার, কিন্তু তোকে আর্মিতে রাখতোই না, জি। বিশ্বাস কর। তোকে দুই দিন সবচেয়ে পর- বেশি রাখতো, কেন রাখতো বলতো? তোকে 6 মাস পর বের করে দিত। 6 মাস পরে আমি বের হয়ে আমি যেতাম। আর্মির আমি একটা পারতাম না, মেয়ে কঠিন। দোস্ত, আমার বাপে আমার বাপে চাকরি আর্মিতে করছে। চাকরি করছে। সেটা তো জানি জানোসই। জানি। হ্যাঁ। তো তুইও আর্মির আমিও বাচ্চা, আমিও আর্মি বাচ্চা। ঘরে কিন্তু পালি এখন এখনো আর্মি পালস। একটা। হ্যাঁ, সঙ্গীতের স্বপ্ন কি? মানে সঙ্গীত নিয়ে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো রেখে ভালো থাকতে চাই, অনেকগুলা শিল্পী বানায় যেতে চাই, সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রিতে। অনেকগুলা শিল্পী বানায় রেখে যাইতে চাস। হ্যাঁ ওকে, এক্স্যাক্টলি, দিস ইজ মাই ড্রিম। হ্যাঁ, আর আমার গান তো আমি করবই। ওইটা তো ওইটার সাথে এটার কোনো মিল নাই, মিল নাই। ওইটা আমার অন্য আলাদা সত্তা। ভেরি সিগনিফিকেন্ট। হ্যাঁ, এইটা আমার আলাদা সত্তা। তুই শিল্পী কেন বানাইতে চাস? আমার শিল্পী বানানোর একটাই কারণ, তা হচ্ছে গিয়ে সঠিক মানুষ সঠিক জায়গাটা পাক। দ্যাটস ইট। তোর গানের সবচেয়ে বড় ভক্তকে? আমার গানের সবচেয়ে বড় ভক্ত দামি একটু কথা একটু বুঝেছে। মানে টেকনিক্যাল আমার কিছু ছোট ভাই আছে যেগুলা পাগল, মানে ওইগুলো বুঝার পর থেকে আমারে মানে একদম পিছনে নেওয়াটা মানে হয়ে পিছনে গেছে মানে কি বড়দের মতো। একদম এই যে এরকম। আঠার মতো লেগে হ্যাঁ, থাকে। আমি এই দেখছি তো কয়েকটা, আমি চিনিও। হ্যাঁ, এই কয়েকটা চিনোছো। এই ছোট ভাইগুলা মনে কর ভয়ঙ্কর লেভেলের। আমি একটা করলেও মনে কর ওরা ইয়ার পরে অ্যাপ যে আছে ওটার জন্য রেডি হয়ে যাবে। এইটা একটা বড় জিনিস। দোস্ত, আমরা আসলে অনেক অনেক অদ্ভুত অদ্ভুত কিছু আসলে মানে জিনিসপত্র জানলাম তোর কাছ থেকে। জাস্ট ইটস ফিলস সো বেটার টু গেটিং নো ইউ বেটার। No, thank you তো so much. আমরা আসলে এখন এই যে পরবর্তী সেগমেন্টে চলে যেতে চাই। please. আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ফ্যাশন। ফ্যাশন। ফ্যাশন, আই নো ইউ আর ভেরি ফ্যাশনেবল। আই লাইক ইউর ফ্যাশন স্টাইল, আই লাইক ইউর স্টাইল সেন্স আর কি। তো Thank you, তোর sir. স্টাইল সেন্স আমার খুবই পছন্দ। তোর আউটফিট নিয়ে আমি তোকে কিছু কোয়েশ্চেন করতে চাই। এই যে জিন্সটা, আমি জানি এটা তুই নিজে নিজে বানাইছিস। এখন বানাইছিস বলতে তুই কি বুঝেছিস? তুই কি এটা বাসায় নিজে নিজে মেশিন দিয়ে সেলাই করছিস, কাপড় রং টং দিয়ে, নাকি তুই ডিজাইন বলে দিছিস কেউ তোকে বানাই? আচ্ছা, আমি এবার তোর একটা কথা বলি। এবং তোর যে এই টাইপের যতগুলো জিন্স আছে, আমি যে তোকে বলছি আমাকে একটা বানাই দিতে, তোরে দিমু। তুই কেন দাস? তোরে দিমু। এই মিরু, মাথায় রাখিস ব্যাপারটা। Okay. মিরু রে বলে দিলাম। ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা। তো আমি হচ্ছে গিয়ে সবসময় একদম ছোটবেলা থেকে আমি নিজেরটা নিজে কিনতে ভালোবাসি। প্রচন্ড ঘুরে, মনে করি এটা যদি একদিনে হয় সারা দিন লাগে। না 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 না, আমি প্রচন্ড পরিমাণ চুজি। আমি জানি তো তুই ফ্যাশনেবল, তো তোর হ্যাঁ, কাপড় চোপড় আমি খুবই প্রচন্ড fashionable. চুজি, I like কারণ সব জায়গায় fashion sense. এই যে Oh, my আমার fashionable friend. হ্যাঁ, এটাও মিরুর করা। হ্যাঁ, সো এনিওয়ে, তো এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে বুট কাট পছন্দ করি। আমি আমার জিন্স যা আমিও বুঝছি, খুবই bell bottom হ্যাঁ, পছন্দ করি আমার- রে। হ্যাঁ, সব সময় আমার বুট কাট, কারণ এটা তো মানে একটা তুই বেড়া মানুষ ভাই, বেড়া মানুষের মতো থাকে। classic একটা ব্যাপার ক্লাসিক আছে, ব্যাপার I আছে। understand. হ্যাঁ, সো এনিওয়ে, তো আমি সব সময় হচ্ছে আর গিয়ে- এই ওল্ড ফ্যাশন ইটস অলওয়েজ অলওয়েজ ট্রেন্ডি। আমি যখন এসএসসি পরীক্ষা না, এগুলো 7-8 এর কথা বলতেছি। তোরে দড়ি আছে না, দড়ি দিয়ে গাম কিনে নিয়ে এসা, ওই জুতার সোল টোল কিনে নিয়ে এসা, ঈদের জুতা নিজে নিজে বানাইতাম। এটা ঈদের কত পাঞ্জাবি আমি বানাইছি, কত প্যান্ট। সবার কাছে এক রকমের সালোয়ার, আমার কাছে আরেক রকমের সালোয়ার। কিন্তু এই যে তুই যে বানাস, এগুলো কি সেকেন্ড দ্বিতীয় পিস আছে? আর কোনো পিস নাই, এটা তুই নিজের মতো করে- একদম নিজের তাহলে মতো মানে করে। why don't you open a fashion shop for? এটা তো আমি দেখাইতে পারতেছি না। এটা ব্যাগ আরো জোস। তুই ব্যাগ দেখা, ওইটা দেখা, এই যে, ক্যামেরায় দেখা এই তোর যে। ব্যাগটা। ওফ, ব্যাগটা এগুলো oh my god, হ্যাঁ, this is nice. আমি বলি এই This is এই যে nice. কালার কম্বিনেশন, এটার সাথে যে এটা মিরুরে থ্যাঙ্কস, আমার ছোট ভাই। হ্যাঁ, ও ইনস্টাগ্রামে ফেসবুকে মিরু নামেই আছে। ও এইসব জিনিস তাই পাগলা। হ্যাঁ, ওকে, আই উইল ফলো। হ্যাঁ হ্যাঁ, পাগলাটে সে, ঠিক আছে, তার সাথে আমি শেয়ার করি, সে আমারে হেল্প করে। তুই নিজেকে স্টাইলিশ রাখতে তোর প্রথম পছন্দ কি? বুটকাট। বুটকাট। হ্যাঁ। ওকে, নাইস। তোর সব সময় তোকে তো আমি ফ্যাশনেবলই দেখছি। তো আর কখনো বেল্টের জুতা পরি না, সব সময় হচ্ছে গিয়ে সামনে বন্ধ করা। সোলালা হ্যাঁ, জুতা পরিস। হ্যাঁ, সব সময় সামনে বন্ধ মানে করা। তোর ফ্যাশনের ক্ষেত্রে তুই ইম্পর্টেন্সই তোর কোন বিষয়টা, কোন ইনগ্রেডিয়েন্টসটা সবচেয়ে আচ্ছা, বেশি? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন, যেটা খুবই Colour, ইম্পর্টেন্ট। তার মানে colour। হ্যাঁ, কালার প্রচন্ড পরিমাণ এটা ভ্যারি করে। এবং তুমি কি জিনিসটা, তুমি যে তোমারে প্রেজেন্ট করতেছো, তুমি কিভাবে প্রেজেন্ট Just how do I look? না, ইউ লুক বিউটিফুল অ্যাজ অলওয়েজ, মাশাআল্লাহ। তুই আমার বন্ধুর জন্য কইতাছি না। হ্যাঁ,
মাশাআল্লাহ যেমন লম্বা চুল এবং ফ্যাশন সেন্স তো 100%। চুল কেটে আমার ফ্যাশন সেন্স খুবই বাজে, আমার না, না, ফ্যাশন সেন্স নিয়ে তুই কোনো কথাই বলবি না তুই মিথ্যা কথা না মিথ্যা কথা না, তোরটা ঠিক আছে। আমার এবং খুব বাজে fashion। আমার আরেকটা জিনিস আমি সবসময় ফলো করি, তা হচ্ছে গিয়ে নিজের ট্রেন্ড। নিজের আমি জীবনও কিন্তু ওই ঘাটি না। অনেকে আছে প্রিন্টারেস্ট বাইটটা ফেলায় না, নিজে আমি যেটা মনে চোখ হয়, বন্ধ করি যে আসলে এটা হওয়া যেটা উচিত। feel হয় তো ওইটা- হ্যাঁ, ওইটাই বানাই। আমার কাছে মনে হলো যে এখানে একটা সুতা দেওয়া দরকার, আমি এখানে একটা সুতা দিয়ে দেবো। আমার মনে হতেছে যে এখানে একটা ওই চটের ছালার হইলে সুন্দর লাগতেছে, আমি চটের ছালা দিয়ে দেবো 100%। বাহ। তোর প্রিয় পোশাক কি? আমার প্রিয় পোশাক, আমি সবসময় স্পোর্টি থাকতে ভালোবাসি। পাতলা পাতলা টি শার্ট 100%, আর ট্রাউজার। আমি খুবই কমফোর্টেবল। খুব ট্রাউজার পরিস? হ্যাঁ, আমি অনেক, হ্যাঁ, কটনের কটন, হ্যাঁ, একদম মনে কর রিল্যাক্স। প্রিয় ফেব্রিক কি কটনই? হ্যাঁ, সবচেয়ে বেশি। তোর পছন্দের ঘড়ির ব্র্যান্ড বল আমাকে। ও মাই গড, আমি ফিলিপ কাটেক, তারপর আছে রাজো আছে, তারপর তোর সবচেয়ে দামি ঘড়ি, এক্সপেন্সিভ ঘড়ি কি আছে বল? সো আমার সবচেয়ে পছন্দের যে দামি ঘড়িটা 1.5 লাখ টাকা, এটা হুবলটের। হ্যাঁ, সো তুই গিফট পাইছিস নাকি তুই কিনছিস? এটা গিফট পাইছি। আর কেনা ঘড়ি আছে আমার হাতে, যেটা এটাও লাখ টাকার ঘড়ি, এটাও অনেক টাকা। সো কিছু জিনিস আসলে নিজে যখন আমি খাই অথবা নিজে যখন দেই, সবচেয়ে বেস্ট জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে তো এটা নিজের জন্যই, তাই না? তো এটার মধ্যে হচ্ছে গিয়ে ভেদাভেদ রাখি না। তুই পারফিউম পছন্দ করিস? প্রচন্ড পরিমাণ। আমি পারফিউমই আমার বুঝার পর থেকে আমি কোনো সময় স্প্রে জিনিস ইউজ করি না। তোর পছন্দের পারফিউমের ব্র্যান্ড? ও মাই গড, অনেকগুলা। একটা দুইটা বল। তোরে কেমনে বুঝাবো? আমার কাছে যেমন সবচেয়ে পছন্দ হচ্ছে গিয়ে, আমার কাছে আরমানির একটা আছে। এটা অনেক দাম। আমার কিন্তু দোস্ত পারফিউম হিসেবে আতর অনেক পছন্দ। না, আতর তো সবসময়, মানে আতরের অনেক কিছুই আছে আমার কাছে ইনগ্রেডিয়েন্টস, আর আতর লাগে। আমার অনেক আতর পছন্দ হ্যাঁ। somehow। আর আমি সিলেট থেকে, তোর সবচেয়ে দামি পারফিউম কত টাকা? ওটা কত 3.5-4 লাখ টাকা হবে। 3.5-4 লাখ টাকা পারফিউম আছে? এটা চুরি করব এটা আমাকে হচ্ছে গিয়ে, না এটা মজার ব্যাপার। আছে নাকি তুই কোটাটা রেখে দিছিস, ওর মধ্যে পানি ঢুকায়? আচ্ছা, আমি এখনো পর্যন্ত এটা 2011 সাল থেকে টিল নাও আমার কাছে এখনো পর্যন্ত ইউজ করছি আমি। হ্যাঁ ঠিক না, আছে, এখনো পর্যন্ত ইউজ করি নাই। ওটা ফুল প্যাকেট কিনতে ওইভাবে রেখে দিছিস? 2000 দোস্ত নষ্ট হয়ে গেলে? আচ্ছা, 2011 সালে কেমনে পাইছি? আমার বন্ধুর বাবা, উনি হচ্ছে কি আমাকে ছেলের মতো পছন্দ করতেন। ওনারা থাকেন লন্ডনে, ওখান থেকে নিয়ে আসছে। ওইখান থেকে নিয়ে আসছে এবং লাগেজ খুলে এটা আমারে পাই নাই, আম্মার হাতে দিছে। এবং ওইটা তারপরে আমি পারফিউমের দোকানে নিয়ে গেছি, পারফিউমের দোকানের মানুষজন মনে কর চোখ চরক গাছ হয়ে গেছে, বলে এটা আপনি কই পাইছেন? তো পারফিউমটা তুই রেখে দিস? হ্যাঁ, পারফিউমটা এখনো আছে তোর বাসায় যে একটু দিয়ে আসবো। আমার কাছে এখনো কত 29-30 রকমের বোতল আছে, মানে যেগুলা ফুল হাফ। আমি তুই লুঙ্গি পরিস খুব না? সাদা অথবা কালো। হ্যাঁ, আমি দেখছি তোকে লুঙ্গি পরতে, তুই শো করছিস লুঙ্গি। আমি লুঙ্গি পরে কত কনসার্ট করছি, আমি লুঙ্গি পরে দুনিয়া ঘুরে ফেলাইছি। কি বলছিস? হ্যাঁ, লুঙ্গি পরে দুনিয়া ঘুরছি। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা তোকে করব কিনা না, ভাবছি। করিস না, স্কিপ কর। তোর জুতার ব্র্যান্ড তোর কোনটা পছন্দ? জুতা ভার্সাচে অনেক পরি। আর অরিজিনাল, মানে এগুলা হচ্ছে কি ফার্স্ট কপি হয়। অরিজিনালগুলা এগুলা হচ্ছে কি 1 2 3 4, আমার মোটামুটি 750 পেয়ার্স জুতা। হ্যাঁ, আমি আমার স্নিকারের শখ। হ্যাঁ, আমার ফ্যামিলিতে, আমার একদম ফ্রেন্ড সার্কেল থেকে সবাই, আমার সিনিয়রসরা। তো সবচেয়ে দামি জুতার অনেক টাকা 2.5 লাখ টাকার জুতা। কি ব্র্যান্ড? আমার এখন ওইটা ভার্সাচে। ওটা ভার্সাচে এইগুলা এই টাইপের? হ্যাঁ, এই টাইপের। আমার পা একরকম না, আমার ওইটা হচ্ছে কি ডিরেক্টলি কুমিরের চামড়ার, ওইটা অনেক দামি। কুমিরের চামড়া আমি জীবনেও পড়তে পারবো না। তোমাকে বলতো তোর পা মানে সাইজ কি আমাদের পায়ের? আমার 42। তোর কত? 40। ছোট। তাহলে তোর কত? তোর স্নিকার আমি মারতে পারবো না। তোর কত? 40। কত? 40। আমার পা ছোট, আমি মানুষ হিসেবে আমার পা ছোট। 40 জুতা নাই আমার কাছে। তোর কোথায় শপিং করতে ভালো লাগে? তুই এই যে জুতা বা ব্র্যান্ড বা তুই অনেক ফ্যাশনেবল। আমি যতদিন তোকে চিনি, তুই জিনিসপত্র তুই খুবই ক্লাসি ইউজ করিস এবং আমি খুবই পছন্দ করি এগুলা। তুই শপিং থেকে করতে? আমি প্রচন্ড ঘুরে শপিং করতে পছন্দ করি। তুই সময় নিয়ে কিনিস? আমি সময় নিয়ে কিনি। আসলে যখন আমি আমার জিনিস কিনি, আমার এটা পুরা ঢাকা শহর ঘোরা হয় যখন আমি আমার জিনিস কিনি। এবং আমার সাথে যে একজন থাকবে, হ্যাঁ, এটা যারা দেখবে তারা 100% জানে। কারণ হচ্ছে কি, আমি বাইক নেব,
বাইক নিয়ে একদম দুনিয়া ঘুরবো। এবার উত্তরা থেকে শুরু করে এটা বসুন্ধরা সিটি, দেশের বাইরে থেকে করিস না? প্রচন্ড করি। দেশের বাইরে যখন কনসার্ট করতে যাই, এখানে ওখানে কি ফুটপাতে আমি হচ্ছে কি সবচেয়ে বেশি মানে ফুটপাতের কাস্টমার। কারণ ফুটপাতের মধ্যে ট্রাস্ট মি, আমার একটা কথা শোনো, এখনকার জেনারেশনও এটা চোখ বন্ধ করে বলবে যে কয়েকটা জায়গার মধ্যে তুই গেলে তোর মাথা নষ্ট হয়ে যাবে কাপড় চোপড়ের কালেকশন দেখলে, এবং সব এক্সপোর্ট কোয়ালিটি। সো আমি বসুন্ধরাতে, যমুনাতে, এগুলাতে গেলাম, এগুলা হচ্ছে কি নাটকবাজ, বুঝছিস? ওই নাটকবাজ থেকে এগুলো অনেক সুন্দর। আমি যাই 100% যাই যমুনাতে, করি তো মাঝে মাঝে কিছু টি শার্ট আনকমন লাগলে কিনি। হ্যাঁ, প্যান্ট আমি আমার লাইফে কখনো প্যান্ট, আমি আমার লাইফে কোনো সময় প্যান্ট তো ফিটিংও ভালো হয় না, বিশেষ করে আমি দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি, আর এখান থেকে এক্সপোর্টের জিনিস ছাড়া আমি কিচ্ছু পরি না। তোর চোখে দেখা সবচেয়ে স্টাইলিশ সিঙ্গারকে দেশে এবং দেশের বাইরে? সবচেয়ে স্টাইলিশ সিঙ্গার, স্টাইলিশ মানে ধর গান তো করে, এর সাথে স্টাইলটাও এক ধরনের মানে ক্যারি করে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। আচ্ছা, আমার মানে দেখ সবকিছুর সাথে থাকে পার্সোনালিটি, হ্যাঁ, ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে গিয়ে আমার দেশের বাইরে যদি বলিস তাহলে আমি হচ্ছে গিয়ে লাইভ কনসার্ট পছন্দ করি। হ্যাঁ, আমার লাইভ করতেও ভালো লাগে কনসার্ট, ইভেন লাইভ কনসার্টগুলো দেখতে বেশি ভালো লাগে। সো বন জভি, উনার প্যাটার্ন, ওনার স্টাইল আমার খুব ভালো লাগে। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমি কিন্তু গানস এন্ড রোজেসের ফ্যান, বিশাল ফ্যান। তো আমি দেখছি তোর জোর সানগ্লাস আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, তো সানগ্লাস গুলো তুই কোত্থেকে কিনিস? আমি প্রত্যেকটা জিনিস প্রচন্ড, হ্যাঁ সব ব্র্যান্ডের, হ্যাঁ এগুলো সব আমি চোখে যেগুলো দেই এগুলো 100% মানে ওই যে ডিএনজি, আরমানি, হুগো, এবং এগুলো সব হচ্ছে গিয়ে আমি সবচেয়ে বেশি কিনি মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে বেশি কিনি। কারণ ইন্ডিয়াতে ওইখানে অনেক সময় ওরা ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, আমার এত টাকা নাই, আমি যখন দেখি 40% 50% ডিসকাউন্ট, দেন আই গো ফর দিস এন্ড দ্যাট। ও ওয়াও, আমিও রিসেন্টলি খুবই মানে ব্র্যান্ড কেনার একটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনছি। তুই আমার যে ব্র্যান্ডের দোকানে তো অনেক টাকা দাম, অনেক টাকা দাম, সেটা আসলে বলে লাভ নাই। না এগুলো অনেক টাকা, না আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা চাইলেই আমার ভালো লাগে মানে স্বাদ আছে, আমি হ্যাঁ স্বাদ আছে, সাধ্যও আছে, আমি মানে আমি আই ক্যান বাই, কারণ আমি আর্ন করতেছি এবং ইন আ ভেরি গুড ওয়ে, আলহামদুলিল্লাহ। তো যখন এই জিনিসগুলা দেখি তখন কিনতে ইচ্ছা করে, যখন ডিসকাউন্ট পাই তখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলা নিজের হাতে নিয়ে নেই, এবং আমার গ্লাস থাকে না একটা ভালো করে। হ্যাঁ জানি আমি, আমার গ্লাস আমি জীবনে তো কয়টা গ্লাস মারছিস? তুই মারছিস তো 2-3টা মারছিস। আচ্ছা ঠিক আছে, ওইদিকে আমরা দর্শক এই মুহূর্তে না যাই। তুই আমার একটা, তোর কাছে আরমানির না আল্লাহই জানে নাকি ডিএনজির কি আছে? হ্যাঁ ডিএনজির একটা সানগ্লাস মারছিস, ভালো সানগ্লাস মারছিস। অল গুড এটা বন্ধু বান্ধব টক্স, প্রোডিউসাররা কি বলবে? যাই হোক, আমরা কি গল্প করতেছি দোস্ত, আল্লাহ। যাই হোক, আচ্ছা প্রিয় দর্শক, আমরা আমাদের ফ্যাশন সেগমেন্ট শেষ হয়েছে। আমি আমার বন্ধুর সাথে ফ্যাশন নিয়ে গল্প করতে আর অনেক গল্প করে ফেলেছি। আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টের আগে তুই একটা গান শোনা। কি গান শুনবি? মানে সৌন্দর্য নিয়ে একটা গান শোনা, একটা সৌন্দর্য নিয়ে 2 লাইন গান শোনা, যেহেতু আমরা ফ্যাশন নিয়ে কথা বললাম, এটা তো আউটার বিউটি। যদি সুন্দর একটা মন পাইতাম, যদি নতুন একটা মুখ পাইতাম, মহেশ খালির পানের খিলিটার বানাই, মহেশ খালির পানের খিলিটার বানাই, যদি সুন্দর একটা মন পাইতাম, যদি নতুন একটা মুখ পাইতাম, সদর ঘাটের পানের খিলিটার বানাই, আরে মহেশ খালির পানের খিলিটার বানাই খাওয়াইতাম। কি বলে শোন? রসের হতা রসের পিরি হুনিতে সুন্দর, মাঝে মাঝে ফানসি বাইতো হাসির উপর, রসের হতা রসের পিরি হুনিতে সুন্দর,
মাঝে মাঝে ফানসি গাইতো হাসির উপর। এক নজর না দেখিলে তারে, এক নজর না দেখিলে তারে হাউসের পিরিত শিখাইতাম আমি, হাউসের পিরিত শিখাইতাম। মহেশ খালির পানে খেলি তারে বাহানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মন পাইতাম, যদি নতুন একটা মুখ পাইতাম। সদর ঘাটের পানের খিলি কাজে বাহানাই খাও। That's nice. এইভাবে যে তুই ধরা খাওয়া দিস আমাকে। মহেশ খালির পানের খিলি তারে বাহানাই খাওয়াইতাম। দোস্ত একটা পান Wow, খাইতে ইচ্ছা that's করতেছে এখন। nice. এখন জাস্ট একটা পান খাইতে মনে হচ্ছে, একটা মিষ্টি পান খাইলে এখন কি যে ভালো You লাগতো। did good. Did You I? did good, you did Oh good, yeah. God. Thanks God. দর্শক বলবে ভালো করছে। ওকে, আমরা এই সেগমেন্টটা শেষ করে ফেলেছি। Okay. এখন আমাদের সেগমেন্ট, আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে। সো অল্প, আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে অল্প কথায়। এখন আমি তোকে কিছু নাম বলবো, হ্যাঁ মানে কিছু ব্যক্তিত্বের নাম বলবো যাদেরকে তুই অবশ্যই চিনিস। Okay. তুই মানে ওই নামটা শোনার সাথে সাথে তোর মাথায় প্রথম যে শব্দটা আসবে তুই আমাকে ওই শব্দ বলবি, একটাই শব্দ। কঠিন। কঠিন, আসলে খুব কঠিন, ট্রিকি। ইউ ক্যান থিঙ্ক 3 সেকেন্ড। ওকে, জেমস। গুরু। হ্যাঁ, আইয়ুব বাচ্চু। গুরু। আসিফ আকবর। ভাই। ক্রাশ, চাইল্ডহুড ক্রাশ। ভাই। হাবিব ওয়াহিদ। ভাই, বন্ধু। প্রীতম হাসান। ছোট ভাই, বন্ধু। বাঁধন সরকার পূজা। ছোট বোন, বন্ধু। তো ছোট বোন বড় বোন এগুলোই বলতেছিস, খালি ছোট ভাই বড় ভাই। তাহলে আর কি কি কমো? একটা বিশেষণ দে, একটা বিশেষণ। ও বিশেষণ দেবো। পড়শি। স্মার্ট। কনা আপু। ইন্টেলিজেন্ট। কোনাল। জিয়া ভাইয়ের বউ। হ্যাঁ। ন্যান্সি। ন্যান্সি আপু অসাধারণ, উনি মানে শিল্পী হিসেবে যথেষ্ট সুন্দর। কাজ করছিস তুই ন্যান্সি? না, ন্যান্সি আপুর সাথে কাজ করি নাই, কিন্তু ওনাকে শুধিও নাই আমি কাছ থেকে কখনো, বাট শোনার ইচ্ছা আছে। অয়ন চাকলাদার। অয়ন ভালো ছেলে, খুব সুন্দর গায়। তাহসান খান। তাহসান ভাই তো মানে ভেরি স্মার্ট, শিক্ষক, গুরু মানুষ। পপুলার। 100% পপুলার। হ্যাঁ। দোস্ত আমাকে নিয়ে একটা পপুলার গান আছে না? মৌসুমী কারে ভালোবাসো তুমি, নে দিলাম 2 লাইন। গানটা কি আমরা শুনে নিব নাকি? শুনে এই গানটা আমি অবশ্যই এখন শুনবো, কারণ আমার বন্ধু আসছে, হাসতে হাসতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এই গান না শুনে আমি তো ওকে পাঠাবোই না। প্রথম কথা, আমি অনুষ্ঠানই শেষ করব না, তার আগে একটু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদের দুইজনকে এতক্ষণ ধরে আপনারা যে সহ্য করে অনুষ্ঠানটি দেখেছেন, সেটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি চেষ্টা করছি আমার বন্ধুকে যাতে আপনারা ব্যক্তিগতভাবে আসলে চিনতে পারেন, জানতে পারেন মানুষ হিসেবে ইমরান কেমন এবং ও আসলে কি করে। আমি আশা করছি সেটা আমি করতে পেরেছি। আরও এই আয়োজনে বিভিন্ন তারকাদের এরকম গল্প দেখতে বা ব্যক্তিগত গল্প দেখতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এশিয়া পোস্টে। প্রিয়জনের সাথে আপনাদের এবার ঈদ কাটুক আনন্দে। আমি শুনে আসি আমার বন্ধুর কাছ থেকে আমার গান, কারণ এখন আমার ঈদ। বন্ধু, তুমি আমাকে ঈদের খুশি দাও, আমাকে নিয়ে গানটা গাও। তুমি গিটারটা হইলে ভালো হতো। ফিরে এসো এই বন্দরে বন্দরে, ফিরে এসো এই অন্তরে অন্তরে, তুলনাহীনা বান্ধবী আছো তুমি হৃদয় জুড়ে, ব্যথা লাগে মন জুড়ে, হতে চাই ফিরে তোমার গীতি কবি কবি। মৌসুমী বলো কারে খোঁজো তুমি, মৌসুমী আছি একাই আমি, মৌসুমী বলো কারে খোঁজো তুমি, মৌসুমী কারে ভালোবাসো তুমি। একে তো গান ভুল হইছে,
ক্ষমা প্রার্থী। সেকেন্ড অফ হচ্ছে গিয়ে ইউকেলেলে বিয়ে করছি। থার্ড অফ হচ্ছে গিয়ে বন্ধু মনের ইচ্ছা পূরণ করছি। ক্ষমা করবেন। থ্যাংক ইউ। আরে এটা তো জীবনও কোকিল কোনটি, সু কোনটি, ভেড়া কোনটি, গরু কোনটি, কিছু মানে ওরা তো ইন্ডাস্ট্রি ম্যানেজ করে, আমি মার খাবি রে বেটা। না এটা কেমন